ক্ষুদ্র নৃগোষ্ঠী দেশের অবিচ্ছেদ্য অংশ বলেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত। দেশ জুড়ে নানা আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণ, গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের প্রত্যয় মুক্তিযুদ্ধমন্ত্রী। গণভোটের গণরায়কে অবজ্ঞা করলে রাজপথে সমাধান, হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদের আলোকেই সংবিধান সংস্কার চায় এনসিপি। এবং দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চাপের রাজধানীর হাসপাতাল, নিয়ন্ত্রণে উদ্যোগের অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার এমন একটা দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতি গোষ্ঠীর বৈষম্য থাকবে না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এমন অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে প্রতিনিধিরা সমতলে ভূমির মালিকানা সমস্যার সমাধানে ভূমি কমিশন গঠন সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় দেশের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিগত 17 বছরে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়? একত্রে উদযাপনের পরিবর্তে 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস ও 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাবের অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবটি মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হয়। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন উল্লেখ করে প্রস্তাবে বলা হয়, জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুব মেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই 2024 হাসিনা হটাও দাবিতে রাজপথে অনড় ছাত্র জনতা। পরিস্থিতি পর্যবেক্ষণে ধানমন্ডিতে বৈঠকে বসেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। জাতির উদ্দেশ্যে দেয়া তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার ভাষণেও ছিল না নমনীয়তা। আন্দোলনকারীরাও কঠোর অবস্থানে। কর্মসূচি আসে কমপ্লিট শাটডাউনের। গণ অভ্যুত্থানে ঘটনাবহুল 17 জুলাইয়ের বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানের এই দিনে ছাত্র জনতার আন্দোলনে অন্যরকম গতি আসে। আবু সাইদ ওয়াসিম সহ আগের দিন সারা দেশে 6 শিক্ষার্থী নিহতের ঘটনায় ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশি হামলার ঘটনায় ফুঁসে ওঠে গোটা দেশ। দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, কফিন মিছিল সহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার নির্দেশ দেয়। দুপুরের পর থেকেই কমতে থাকে ইন্টারনেটের গতি। পরিস্থিতি পর্যবেক্ষণে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ধানমন্ডিতে বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতারা। দলীয় প্রধান শেখ হাসিনা নির্দেশনা দেন পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবেলা করার। দেশের সর্বোচ্চ আদালত বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। সন্ধ্যায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। তবে একদিন আগেই পুলিশের গুলিতে নিহত আবু সাইদ সহ 6 জনের মৃত্যুতে কোনো রকম অনুশোচনা ছিল না তার কণ্ঠে। হাসিনার ভাষণের পর রাতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ ছাত্রদল কর্মী ওয়াসিম সহ সকল শহীদের আত্মত্যাগকে স্মরণ করে বৃহস্পতিবার সারা দেশে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়েছে জুলাই শহীদ দিবস। জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করা হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ঢাকার ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যথাযথ মর্যাদায় বরগুনায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। বৃহস্পতিবার সকালে জেলা সার্কিট হাউস মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক। গণতান্ত্রিক চেতনা ধারণের প্রত্যয়ে নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। এ সময় জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করা হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন। বান্দরবানে জুলাই শহীদ দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন সহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। যথাযথ মর্যাদায় লালমনিরহাটে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। সকালে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালন করা হয় জুলাই শহীদ দিবস। নরসিংদীতে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালন করা হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। সারা দেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কুমিল্লা নগরী টাউন হল মাঠে নির্মিত স্মৃতিস্তম্ভে জুলাই শহীদ দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জুলাই শহীদ দিবস উপলক্ষে চাঁদপুরের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে শহরের শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য। নানা আয়োজনে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে ফেনী ছাগলনাই উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে বিভাগীয় ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দিনাজপুরের পার্বতীপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত হয়েছে। বগুড়া সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত করা হয়। খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। মুন্সিগঞ্জের শ্রীনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করার প্রত্যয় জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এসব কথা বলেন মন্ত্রী। আর সংবিধান সংস্কার হতে হবে জুলাই সনদের আলোকে, এমন কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নোট অব ডিসেন্টে সরকার হলে সংস্কার হলে সহযোগিতা করবে না তারা। শফিউল করিম শফিকের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন।
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাহিদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে কবর জিয়ারাত ও শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণী পেশার মানুষ। আবু সাহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। কেন্দ্রীয় ছাত্রদল এবং এনসিপির নেতাকর্মীরা পীরগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী আবু সাহিদের কবর জিয়ারত করেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার হতে হবে জুলাই সনদের আলোকে। নোট অফ ডিসেন্টে সংস্কার হলে সহযোগিতা করবে না তারা। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি, বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। আবু সাইদের এই মৃত্যু দিবসে, জুলাই শহীদ দিবসে আমাদের এটাই প্রত্যাশা। এইদিকে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। মন্ত্রী বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলে দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। ফ্যাসিস্টের প্রত্যেকটি দূষরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব এবং তাদের বিচার এমনভাবে দৃষ্টান্তমূলকভাবে করব যে সারা জাতি চিরকাল মনে রাখবে। আমরা আবু সাইদ ওয়াসিম আকরামের স্বপ্নকে বাস্তবায়ন করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। তাহসিন তারিন, মোহনা সংবাদ। গণভোটে ৭১% মানুষের রায়ের পক্ষে লড়াই বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর আইডিইবি ভবনে জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গণভোটের গণরায়কে অবজ্ঞা করলে তার সমাধান রাজপথে হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। এতে অংশ নেয় জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা। প্রত্যাশা আর প্রাপ্তির সঙ্গে মিল না থাকায় হতাশা জানান জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা। গণ অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। আমরা জেনেছিলাম, বুঝেছিলাম যদি আমরা এখান থেকে কোনো মতে পিছু হটি আমরা বাঁচব না। সন্তান হত্যার বিচারটা যেন আমরা জীবিত থাকাকালীন দেখে যেতে পারি। সেই স্বৈরাচারী আমলের যারা দোষর, তারা একজন ফুলের মালা দিয়ে গলায় তারা বাড়িতে আসতেছে, তখন খুব মনের মধ্যে কষ্ট হয় যে আমরা হয়তো আর বিচার পাবো না। এতে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা জানান, জুলাই গণ অভ্যুত্থানের অর্জন রক্ষায় তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল ফেসিবাদ যাতে বাংলাদেশে আর ফিরে না আসে, এই জন্য সংস্কার সাধন করা, একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, অতীতের পচা রাজনীতিকে বিদায় জানানো, নতুন রাজনীতিকে আলিঙ্গন করা, মানুষকে আশাবাদী করে তোলা। এই জন্যই হয়েছিল গণভোট। গণভোটের পক্ষে প্রায় 70% জনসমর্থনের কথা উল্লেখ করে সে রায়কে উপেক্ষা করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। জনগণ 70% মতো হা বলল। এখন তারা বলেন যে 51% মানুষ আমাদেরকে রায় দিয়ে পাঠিয়েছে, আমরা এটা মানবো না, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ। 51 বড় না 70 বড়? আপনাদের দাবি যদি মেনেও নেই, কিভাবে ভোট পেয়েছেন সে বিতর্ক থেকে গেল ইতিহাসে। পাইছেন কি পান নাই, হিসাব কিভাবে মিলাইছেন জনগণ জানে। 3.5 ঘন্টা ব্ল্যাক আউট করে কি করা হয়েছে জনগণ বুঝে, এর জন্য রাজসাক্ষীও পাওয়া গেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কর্মরতদের বেতন বন্ধ রয়েছে অভিযোগ করে অবিলম্বে এর সমাধানের দাবি জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদের প্রকৃত তালিকা তৈরি করতে সরকারকে আহ্বান জানান গোলাম পরোয়ার। জুলাইয়ের চেতনা এবং জুলাই সনদ গণভোটের মূল্য দিতে গেলে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকতে হবে এবং সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
প্রথম অধিবেশন ডাকার 30 দিনের মধ্যে সেই অধিবেশন ডাকার বাধ্যবাধকতা ছিল, ইচ্ছা করে বিএনপি সেই অধিবেশন ডাকে নাই। বলে এখন আপনি সংসদের জন্য পার্লামেন্টে কমিটি গঠন করেছেন, যদি আপনি আন্তরিক হয়ে থাকেন যে না প্রথম দিকে 30 দিনে পারি নাই, আমরা আসুন এখন আমরা সেই বড় সংস্কার করি। জুলাই জাতীয় সনদ, গণভোট ও সংবিধান সংস্কার বাস্তবায়নের আইনি ভিত্তি এখনও বহাল রয়েছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। দুপুরে সুপ্রিম কোর্টে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জাতীয় সংসদের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা সম্ভব বলেও জানান তিনি। আমরা বলছি একটি টেকসই সমাধান চাই। গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ হলো টেকসই সমাধানের পথ, আর সংশোধন কোনো টেকসই সমাধানের পথ নয়। এই সংশোধনের লাইনে যারা কথা বলছেন কিংবা সরকারের পক্ষ থেকে যারা এই প্রস্তাব দিচ্ছেন, আমাদের বিবেচনায় এটি সম্পূর্ণভাবে গণ অভ্যুত্থানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে, এড়িয়ে যাওয়া হচ্ছে, সংবিধানের প্রতিও ইনজাস্টিস করা। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় সরকার দেশে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর সরকারকে বিব্রত করতেই শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে একটি মহল সক্রিয় বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, এইচএসসি পরীক্ষা বন্ধ করার দাবিতে যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। নিজেদের পরিচয় গোপন করে তারা বিভিন্ন ইস্যুতে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলেও জানান তিনি। নিজেরা নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলাপানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়, সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার ফেরত আনতে চায়, তবে আপিলের কোনো সুযোগ থাকলে তা আদালত দেখবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। দেশে কোনো উগ্রবাদী সংগঠন আছে বলে সরকার মনে করে না বলেও দাবি করেন তিনি। হুজুগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। আমরা ইংরেজিতে বলি যে এরা হয়তো এক্সট্রিমিস্ট, কিন্তু আমরা মনে করি না দেশে এরকম কোনো সংগঠন আছে, অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে, সেটা আমরা মনে করি না। বর্তমান সরকার মাদক, জুয়া, চাঁদাবাজি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা অনেক বেশি শক্তিশালী করতে চাই। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে 684 জন এবং নিশ্চিত হামে 95 জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 779। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গুতে আজ আরও 2 জনের মৃত্যু হয়েছে। বর্ষা শুরু হতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তের ঊর্ধ্বমুখী চাপে হিমশিম রাজধানীর হাসপাতালগুলো। জ্বর, শরীরে তীব্র ব্যথা, বমি ভাব সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। সাধারণ মানুষের অভিযোগ, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি থাকায় প্রতি বছরই চোখ রাঙায় রোগটি। এমন বাস্তবতায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে।
হামের আতঙ্ক পুরোপুরি কাটতে না কাটতেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছেন এই রোগে। জ্বর, শরীরের বিভিন্ন স্থানে তীব্র ব্যথা, বমি ভাব ও পাতলা পায়খানা সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক রোগী। বাসায় গেছিলাম গ্রামে, তখন ওইখান থেকে মশা কামড়েছিল। 10 দিন যাবত ডেঙ্গু জ্বর, তারপরে আমি এখানে আসি। বমি হলো, তারপর আবার কাঁপুনি জ্বর হলো, তারপরে শরীর ব্যথা ছিল। এই চিত্র রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের। চিকিৎসা কেন্দ্রটির নারী ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত রোগীতে প্রায় প্রতিটি শয্যায় পূর্ণ। রোগীর চাপ বেড়ে যাওয়ায় অন্যান্য ওয়ার্ডেও ভর্তি করা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের, যা আতঙ্ক বাড়াচ্ছে রোগী ও স্বজনদের। করোনা গেল, হাম আসছে, হাম গেছে, এখন আবার ডেঙ্গু। অনেক ভয় পাচ্ছি, মনে হয় যে মন বলছে যে মারা যাবে। করোনা ও হামের প্রাদুর্ভাবের পর ডেঙ্গুর এমন প্রকোপে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হতাশায় অনেকেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। বিগত সরকারের সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখছি আমরা, যে বিভিন্ন দুর্নীতি চলছে মানে চিকিৎসা খাতে, কিন্তু বর্তমান সরকারের উচিত আসলে এইগুলোর দিকে নজর দেয় এবং সেগুলোকে ইমপ্রুভ করা। চিকিৎসকরা বলছেন গেল কয়েকদিনে হাসপাতালে আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সংক্রমণ অনেকখানি বেড়েছে, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সংক্রমণ অনেক বেশি। একটু মনিটরিংয়ে থাকলে ডেঙ্গু পেশেন্টগুলো মানে ভালোর দিকে যায়। এখন এক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। মানুষের সচেতনতা একদমই নেই, এই যে পচা পানিগুলো জমে থাকে, একেবারে সচেতন না সবাই, এই কারণে আরও বেশি বাড়তেছে আর কি। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। আইন অনুযায়ী প্রমাণিত নয় এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ বা দেনমোহরের ডিক্রি বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চ এ রায় দেন। বৃহস্পতিবার রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। আদালত বলেন, নাবালক সন্তানের ভরণ পোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। একজন বাবা তালাক সংক্রান্ত বিরোধের অজুহাতে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব এড়াতে পারেন না। এই রায়ে হাইকোর্ট বলেন যে শুধুমাত্র নতুন একটা মামলা দায়ের করার মানেই এটা নয় যে পূর্বে মামলায় প্রদত্ত চূড়ান্ত ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে। শুধুমাত্র মৌখিক যদি বলা হয় যে তালাক দিয়েছেন, এটার কোনো কার্যকারিতা নেই এবং বৈবাহিক সম্পর্কের এর মাধ্যমে বৈবাহিক সম্পর্কের অবসানও ঘটে না এবং ভরণ পোষণ বা দিনমোহরের ডিক্রি বাস্তবায়নের পথে এ ধরনের দাবি কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। বাংলাদেশে অরিজিনাল কোরিয়ান স্কিন কেয়ার পণ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে কে স্কিন বিডি। রাজধানীর আইসিসিবিতে অনুষ্ঠিত বি বিউটি টেক এক্সপোর জাঁকজমকপূর্ণ আয়োজনে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেশি বিদেশি অতিথি, বিউটি বিশেষজ্ঞ, কর্পোরেট প্রতিনিধি ও শোবিজ তারকারা উপস্থিত ছিলেন। গ্রাহকদের শতভাগ অরিজিনাল কোরিয়ান স্কিন কেয়ার ও আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। কে স্কিন বিডির প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম বিশ্বাস জানান, বাংলাদেশের গ্রাহকদের কাছে শতভাগ অরিজিনাল কোরিয়ান স্কিন কেয়ার পণ্য পৌঁছে দেয়া এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের পার্লামেন্ট দেশটির শীর্ষ জ্বালানি কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত গ্যাস প্রতিষ্ঠান নাফতোগাজের সাবেক প্রধান নির্বাহী কোরৎসিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্ত্রিসভা পুনর্গঠনে যুদ্ধকালীন সময়ে তিনি দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। পেশায় প্রকৌশলী ও অর্থনীতিবিদ এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ 48 বছর বয়সী এই দক্ষ ব্যবস্থাপকের সরকারি বা রাজনৈতিক পদে কাজ করার অভিজ্ঞতা নেই। জ্বালানি খাতে দীর্ঘ 2 দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন কোরেৎস্কির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসন্ন শীতের আগে রাশিয়ার হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের জ্বালানি এবং প্রতিরক্ষা অবকাঠামো প্রস্তুত করা। এবার ক্রিকেট। সিরিজের দ্বিতীয় টি-20তে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আগের ম্যাচের ভুল শুধরে জয়ে ফিরতে চায় টাইগাররা। অন্যদিকে প্রথম টি-20 জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে জিম্বাবুয়ে। এরই মধ্যে সিরিজে 1-0 এগিয়ে রয়েছে স্বাগতিকরা। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় সিকান্দার রাজার দল।
দু দলে এখন পর্যন্ত ২৬টি টি-20 ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশের ১৭ জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় ৯টিতে। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ক্ষুদ্র নৃগোষ্ঠী দেশের অবিচ্ছেদ্য অংশ বলেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত। দেশ জুড়ে নানা আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণ, গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের প্রত্যয় মুক্তিযুদ্ধমন্ত্রী। গণভোটের গণরায়কে অবজ্ঞা করলে রাজপথের সমাধান, হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদের আলোকেই সংবিধান সংস্কার চায় এনসিপি। এবং দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চাপে রাজধানীর হাসপাতাল, নিয়ন্ত্রণে উদ্যোগের অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।